আপনাদের সাথে আমি আছি ডক্টর সৈয়দা রুবাইদা কিবরিয়া। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে বিল্ট ইন হেলথ টকের এপিসোড 3 তে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য এবং সুপরিচিত বিশেষজ্ঞ চিকিৎসক। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডক্টর শেখ নুরুল ফাত্তার রুমি স্যার। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ধন্যবাদ রুবাইদা। সেই সাথে যারা আজকে রাজ টিভিতে এই যে প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনি এত ব্যস্ত দিন পার করেন, তার মাঝেও আমাদের দর্শকদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সচেতন করবার লক্ষ্যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে। অবশ্যই ধন্যবাদ। আসলেই আমি মনে করি এই যে আমরা মাঝে মাঝে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে বা ফেসবুক ইউটিউবে যে আমরা কিছু কিছু স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, সেটা আমাদের সাধারণ দর্শকরা শুনে থাকে, আমাদের ডাক্তার ভাই বোনেরা শুনে থাকে। তারা যদি এখান থেকে কিছু কিছু নিয়ম কানুন মেনে চলে, অবশ্যই তারা তাদের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে পারবে, তারা অসুখ বিসুখ থেকে ভালো থাকবে। এটুকুই আমাদের প্রত্যাশা। আমাদের এই সমস্ত আলোচনা থেকে যদি কেউ উপকৃত হয়, ভালো থাকে, অসুখ থেকে দূরে থাকে, তাহলেই আমাদের এই প্রোগ্রামের সফলতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, বিষয়টি তো জেনেই গেলেন, আলোচনা করব টনসিলাইটিস নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়। আপনারা মনোযোগ দিয়ে আমাদের লাইভটি দেখবেন এবং লাইভ গুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের আজকের আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার স্টার ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই বিলটেন। স্যার, যেহেতু আমরা টনসিলাইটিস নিয়ে আলোচনা করব, প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাইবো আসলে টনসিল এই জিনিসটি আমাদের শরীরে আসলে কাজ। টনসিল আসলে এক ধরনের লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করে, সেটাকে আমরা বলছি অ্যান্টিজেন। তার বিরুদ্ধে তখন আমাদের রোগ ক্ষমতা তৈরি হচ্ছে, বা আমরা বলি অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে, এতে করে আমরা আমাদের অকাঙ্ক্ষিত অনুপ্রবেশকারীকে ধ্বংস করার চেষ্টা করছি। তাছাড়াও আরো বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিছু রিয়াকশন হয়, যার মাধ্যমে এই সমস্ত ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা অন্যান্য পদার্থ যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেটা থেকে আমাদের শরীর মুক্ত থাকার চেষ্টা করে। এটা আসলে বিশদ এক্সপ্লেনেশন আছে। আমি আসলে সাধারণ দর্শকদের জন্য আলোচনা করলে আমি অত বিশদে কিছু আলোচনা করতে চাই না। আমি সিম্পল বলতে পারি এটুকুই যে টনসিল আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের বডির প্রথম লাইন অফ ডিফেন্স, মুখ থেকে ঢুকছে। 2 নম্বর, এটা অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছে। টনসিলটা হচ্ছে লিম্ফয়েড টিস্যু। যেমন একটা লিভার টিস্যু আছে, ব্রেন টিস্যু আছে, লাং টিস্যু আছে, তেমনি টনসিল হচ্ছে একটা এক ধরনের স্পেশাল লিম্ফয়েড টিস্যু। এটা শুধুমাত্র মুখে থাকছে তা নয়, এই লিম্ফয়েড টিস্যুটা অনেক জায়গায় ছড়িয়ে আছে সারা শরীরে। এটাই হচ্ছে আমাদের বলার বিষয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এবারে জানতে চাইবো আসলে টনসিলাইটিস এটিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? খুব সহজ একটি কথা, যখন আমরা বলি আইটিস, আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্ল্যামেশন। যদি টনসিলে ইনফ্ল্যামেশন হয় তাহলে টনসিল প্লাস আইটিস, অর্থাৎ টনসিলাইটিস। তেমনি যদি আমরা চিন্তা করি যে আমাদের মনে করো যে লাংসের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি নিউমোনিয়া একটু কঠিন হবে। তারপরে মনে করো যে বিভিন্ন জায়গায় আমরা বলছি, যেমন এপেন্ডিক্স সবাই পরিচিত একটা জিনিস, আমাদের পেটের নিচের দিকে ডান সাইডে থাকে। যদি এপেন্ডিক্স সাথে প্রদাহ বা ইনফ্লামেশন
আইটিস হয় তাহলে এপেন্ডিসাইটিস। তেমনি নাক নাক আমরা বলছি রাইনোস, তার সাথে আইটিস ইনফেকশন হলে রাইনাইটিস, টনসিলাইটিস, এরকম ব্যাপারটি এরকম। অর্থাৎ টনসিলে যদি ইনফ্লেমেশন হয় বা বাংলায় প্রদাহ হয় তাহলে আমরা বলছি টনসিলাইটিস। এটা আমাদের দু ধরনের রয়েছে, একটা হতে পারে অ্যাকিউট টনসিলাইটিস আর একটা হচ্ছে ক্রনিক বা রিকারেন্ট টনসিলাইটিস। অ্যাকিউট বলতে বোঝাচ্ছে যে আমার যখন একটা তীব্র অ্যাটাক হয়েছে সেটাকে আমি বলছি অ্যাকিউট টনসিলাইটিস, প্রথমবার হলো আবার হচ্ছে। কিন্তু যদি আমার এই টনসিলাইটিসটা বারবার হতে থাকে তখন আমরা বলছি যে ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস। তোমাকে বলবো কি, আমার নিজেরই একটু গলায় ব্যথা হচ্ছে, নাকে সর্দি হচ্ছে হঠাৎ করে, ফলে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি এই জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমি যেটা বলছি যে অ্যাকিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস, অর্থাৎ যদি টনসিলের প্রদাহ বারবার হয় তখন আমরা বলবো ক্রনিক টনসিলাইটিস। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই যে প্রদাহ হচ্ছে টনসিলে, এর কারণ কি এবং কাদের আসলে এই টনসিলাইটিসটা বেশি হয়ে থাকে? খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখা যাচ্ছে যে আমাদের সবাই কি স্যার আমার গলায় টনসিল হয়েছে, এখানে আঙ্গুল দিয়ে বলে যে আমার গলায় টনসিল হয়েছে, এই দিকে দেখাচ্ছে। আসলে টনসিল টিস্যু যেটা, সেটা হচ্ছে যে যদি আমি হা করি তাহলে আমার মুখের ভিতরে দুই পাশে, হা করলে দুই পাশে দেখা যায়। এটা মূলত প্যালাটাইন টনসিল, আমরা বলছি যে টনসিল, দি টনসিল। যেটা এখানে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে সেটা আসলে টনসিলাইটিস হলে সেখান থেকে আমাদের নেকে যে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি রয়েছে, লিম্ফ নোড, সেই লিম্ফ নোডে ইনফেকশনটা ছড়িয়ে আসে। তখন লিম্ফ নোড গুলো বড় হয়, প্যালপেবল হয়, আর অ্যাকিউটের ক্ষেত্রে এটা ব্যথা থাকে, টেন্ডার হয়, অর্থাৎ এটা হচ্ছে লিম্ফ নোড। তাহলে টনসিলাইটিসটা মূলত অনেক সময় দেখা গেছে যে একটা ভাইরাস থেকে শুরু হতে পারে বা ফ্লু থেকে হতে পারে, পরবর্তীতে সেখানে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া কাজ শুরু করে দেয়। ব্যাকটেরিয়া গুলো কিন্তু আসলে মেইন কনসার্ন ফর দ্য টনসিলাইটিস। তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া আসতে পারে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া, তাছাড়া স্ট্যাফিলোককাস আছে, আরো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেটা আমাদেরকে টনসিলাইটিস করতে পারে। অর্থাৎ মূলত ব্যাকটেরিয়া দিয়ে আমাদের টনসিলাইটিস হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা সাধারণত দেখি যে ছোট বাচ্চা যারা আছে তা ওরা সবসময় এরকম হয়তো বলতেছে, বাচ্চাদের বাবা মারা কমপ্লেন করছে যে আমার বাচ্চা ঠান্ডা খেয়ে গলা ফুলে যাচ্ছে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টনসিলাইটিসটা বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা কি স্যার বড়রা বা বয়স্করা কি টনসিলাইটিস আক্রান্ত হতে পারে কিনা? টনসিলাইটিস বাচ্চাদের খুবই কমন, তবে সেটা অ্যাডাল্ট 12, 13, 15, 18, 20, 25, 30 বড়দেরও হতে পারে, এমনকি 40, 50 বা আরো বয়স্ক মানুষেরও টনসিলের অ্যাটাক হতে পারে। তবে বাচ্চাদের টনসিলাইটিসটা বেশি কমন। কেন বলা হচ্ছে কমন? এখন একটা বাচ্চার যদি টনসিলে আক্রান্ত হয়, টনসিলাইটিস হয়, সে যদি স্কুলে যায় তাহলে কিন্তু সেই স্কুলে যখন যাচ্ছে সে তার সংস্পর্শে অন্যান্য ছোট ছোট বাচ্চারা আসছে, সেখান থেকে ওটা ছড়িয়ে যাচ্ছে, হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে বাচ্চারা একটা বাচ্চা থেকে সহজে আরো অন্যান্য বাচ্চারা টনসিলে আক্রান্ত হতে পারে। তারপর একটা ছোট বাচ্চা যদি বাসায় আছে, তার বয়স 5-6 বছর, সেখান থেকে তার বড় ভাই যেটা আছে 18 বছর, তারও হয়ে যেতে পারে, বাবা মাও আক্রান্ত হতে পারে। সুতরাং টনসিলাইটিস মূলত যে কোনো বয়সেই হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, একটি উপসর্গ তো আপনি বলেই দিয়েছেন যে গলা ব্যথা করে, আহ এছাড়া আরো কি কি এক্স্যাক্টলি। ধরনের উপসর্গ নিয়ে আসলে রোগীরা প্রেজেন্ট করে আপনাদের কাছে?
বাচ্চারা একভাবে বলবে আর বড়রা একভাবে বলতে পারে। বাচ্চারা বলতে চায় কি, অনেক সময় বাচ্চা তো ঠিক মতন সব বলতেও পারে না। দেখা যাচ্ছে যে বাচ্চাটা খাবার খেতে চাচ্ছে না, রিফিউজাল টু ফুড, সে দুধ খেতে চাচ্ছে না, খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, সে একটু কান্নাকাটি করছে, সে একটু একটু পরে মার প্রশ্নে সে হয়তো বলছে গলা ব্যথা গলা ব্যথা, খেতে চাচ্ছে না। তারপরে তার অনেক সময় বমি হতে পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে। তারপরে সে বলতে পারে তার গলার ব্যথাটা, সে তো বলছে, সে হয়তো বুঝলো না, বলছে যে কানেও ব্যথা হচ্ছে। অনেক সময় গলার ব্যথা কানে চলে যায়, আমরা বলি রেফার্ড অটালজিয়া। যেমন হার্টের ব্যথা, হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময় বাম দিকে শোল্ডারে বা বাম দিকে হাতে ছড়িয়ে যায়। এটা হচ্ছে রেফার্ড পেইন। পেইনটা এক জায়গায় তৈরি হয়ে উৎপত্তি হয়ে অন্য জায়গায় ছড়িয়ে যায়। যেমন গল ব্লাডার, পিত্ত, সেখানে অ্যাকিউট গল ব্লাডারের স্টোনের সমস্যা হচ্ছে বা গল ব্লাডার অ্যাকিউট কোলেসাইসিস, সেখানে দেখা যাবে যে ডান দিকে পেটের এখানে উপরের দিকে ব্যথা, সেটা ডান দিকে শোল্ডারে, কাঁধে বা পিছন দিকে চলে যাচ্ছে। এরকম একইভাবে আমরা বলি যে টনসিলের ব্যথা সেটা রেফার্ড হয়ে বা দূরে কানে চলে যাচ্ছে। নাক কান গলা তো সব সম্পর্কিত। তাহলে একটা ব্যথা বলতে পারে, একটা সে খাবারতে সে রিফিউজ করতে পারে, তারপরে তার ঢোক গিলতে কষ্ট হতে, একটা জিনিসটা বলি, সেটা হচ্ছে ভাত গিলতে কষ্ট হওয়া, মানে একটু আনইজি লাগে। এটাকে বলে, আমরা বলি মেডিকেল ভাষায় বলি ডিসফেজিয়া। ভাত খেতে আমার একটু অস্বস্তি লাগছে, কেমন যেন লাগছে ঢোক গিলতে, এটা একটা ডিসফেজিয়া। আর একটা রয়েছে যে আমি যখন ভাত বা খাবার গিলতে যাব তখন রীতিমতো ব্যথা হবে, রীতিমতো ব্যথা হবে, এটাকে বলছি অডাইনোফেজিয়া। তো এসব মেডিকেল টার্ম আমরা আসলে সবসময় ইউজ করতে চাই না। সোজা বাংলায় খেতে কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, বাচ্চাদের মানে লালা লালা ঝরছে, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে শ্বাসে কষ্ট হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বাচ্চা একটু হা করে আছে, কিছুটা মুখে একটু সমস্যা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় বড়দের ক্ষেত্রে টনসিলের ব্যথা একই রকম হবে, জ্বর হবে, গলায় ব্যথা হবে, ব্যথাটা কানে যেতে পারে। তারপরে এখানে যে নেক আমরা বলছি, সে বলতে পারে আমার নেক, এখানে গলা ফুলে গেছে, গলা ফুলে গেছে, এটা এই সমস্ত বলবে তারা। তারপরে যেটা আমি পরে হয়তো আলোচনা করব, যদি দীর্ঘস্থায়ী টনসিলের সমস্যা থাকে, সেখান থেকে রিউমেটিক ফিভার বা কিডনির সমস্যা হলে তখন দেখা যাবে যে জয়েন্টস গিরায় গিরায় ব্যথা হচ্ছে বা কিডনির প্রবলেম হচ্ছে ইত্যাদি। তাহলে আমরা মূলত সিমটম বা টনসিলের লক্ষণ বলতে পারি যে গলায় ব্যথা, খেতে অস্বস্তি বা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হওয়া, ব্যথা কানে চলে যাওয়া, এখানে নাকে এখানে গলায় কিছু ফুলে যাওয়া, এগুলো হচ্ছে কমন একটা টনসিলের সিমটম বা লক্ষণ। তখন পরে চলে আসবে যে আমরা ডাক্তার সাহেবরা বা আমরা বা মায়েরা কি দেখে বুঝতে পারবে যে বাচ্চার টনসিলের সমস্যা হচ্ছে। আমি তো একটা মাকে বলবো সে বাচ্চার যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেমনি মাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অসুখ বিসুখের সময়। মা যখন দেখবে বাচ্চাটা গল্প হচ্ছে, গলায় ব্যথা, তার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, জ্বর, তখন মা তার বাচ্চাকে বলবে সোনামণি একটু হা করো তো। বাচ্চা যদি হা করে তাহলে মা দেখবে গলার ধরে পিছন দিকে ভিতর পাশে গোল গোল কিছু দেখা যাচ্ছে, ফুলে আছে, লাল হয়ে আছে, কেমন যেন কোন সময় ঘায়ের মতো হতে পারে, অনেক সময় সাদা সাদা পিচির মতো থাকতে পারে, অথবা সাদা একটা স্ল্যাব থাকতে পারে, লাল হয়ে গেছে। তখনই সেই মাকে বা বাবাকে মনে করা উচিত আমার বাচ্চার হয়তোবা টনসিলাইটিস বা টনসিলের সমস্যা হচ্ছে। তখন ওনাকে উচিত হবে দ্রুত একজন নাক কান গলার ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করতে এবং সুনির্দিষ্টভাবে সুচিকিৎসা নিতে হবে। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার যেহেতু বলছিলেন সুচিকিৎসা নেওয়ার ব্যাপারটা, কেউ যদি স্যার সময় মতো চিকিৎসা না নেয় বা অসচেতন থাকে,
সেক্ষেত্রে এই টনসিলাইটিস থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা আমাদের একটা স্বভাব রয়েছে, যখন আমার গলায় ব্যথা হচ্ছে বা খুব আমি আক্রান্ত হচ্ছি, আমি দ্রুত ভালো হতে চাই। দেখা যাচ্ছে হয়তো তাকে কেউ ওষুধের দোকানে গিয়ে সে একটা ওষুধের দোকানদারকে বললো যে ভাই আমার গলায় ব্যথা, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, বা আমার বাচ্চার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দাও। ওষুধের দোকানদার একটা বুঝে না বুঝে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। সে ওষুধটার ডোজ হয়তো ঠিক মতো হলো না, ওভার ডোজ বা বেশি ডোজও হতে পারে, অথবা সামান্য ইনফেকশন, খুব হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। বাচ্চাটাকে দেওয়া হলো বা বড় মানুষ খাচ্ছে, দেখা গেল একদিন 2 দিন পরে তার ব্যথাটা একটু কমে আসছে, উন্নতি হচ্ছে, তখন দেখা যাবে সেই লোকটি বা বাচ্চাটাকে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেওয়া হলো 2 দিন 3 দিনের মাথায়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল চিকিৎসা। অ্যান্টিবায়োটিক যদি দিতে হয়, একজন প্রেসক্রাইব ডাক্তার করে দিবে, সেটা যথাযথভাবে 7 দিন হোক বা 10 দিন বা 14 দিন তাকে খেতে হবে। নিয়ম মতো খেতে হবে, 2 বেলা অথবা 3 বেলা অথবা 1 বেলা অথবা 4 বেলা, যখন যেটা দেওয়া হবে টাইমলি সে খাবে, তার সাথে অন্য চিকিৎসা করবে। কিন্তু এই যদি সে 2 দিন খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দিল, পরবর্তীতে যখন বারবার তার আবার ইনফেকশন হবে, সেই ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক গুলো তখন তখন আবার দেওয়া হলে হয়তো অনেক সময় তার অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ব্যাকটেরিয়া গুলো প্রতিরোধ গড়ে তোলে, আমরা বলি রেজিস্ট্যান্ট হয়ে যায়, ফলে সেই ব্যাকটেরিয়া গুলো সেই অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না, ফলে ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা কমে যাচ্ছে, আমাদের রোগটা বারবার হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখন যদি বারবার বারবার যদি ক্রনিক টনসিলাইটিসের সমস্যা হয়, দীর্ঘদিন থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা বলি রিউম্যাটিক ফিভার বা বাত জ্বর, এটা হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে স্কারলেট ফিভার হতে পারে, তারপরে হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির সমস্যা হতে পারে। ইভেন আমাদের যে হার্ট রয়েছে, হার্টের যে ভালভ, সেখানে সমস্যা হতে পারে, কার্ডিক প্রবলেম হতে পারে, কার্ডিক সমস্যা হতে পারে। কেননা আসলে আল্লাহর কি খেলা, কি বলবো, স্টেপটোকক্কাস যে ব্যাকটেরিয়াটা রয়েছে, সেই ব্যাকটেরিয়ার যে একটা অ্যান্টিজেন রয়েছে, হুম, সেটার সাথে অনেক সময় আমরা দেখতে পারি যে কার্ডিয়াকের সব মিলে যায়, যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে স্টেপটোকক্কাস ব্যাকটেরিয়াটা আমাদের জয়েন্টসে বা গিরায় গিরায় গিয়ে বাসা বাঁধে বা হার্টেও এফেক্ট করতে পারে, ফলে তার বাত জ্বর বা রিউমেটিক ফিভার, সেখান থেকে হার্টের সমস্যা, এটা কিন্তু অনেক খারাপ। এটা গেল দূরবর্তী ইনফেকশন। আর যদি কাছে চিন্তা করি, লোকাল চিন্তা করি, তাহলে টনসিলের ইনফেকশনটা অনেক সময় সেখান থেকে নাকে গেল, তাহলে নাকে সর্দি, হাঁচি কাশি, রাইনাইটিস হবে। টনসিলের ইনফেকশন নাকের থেকে আস্তে আস্তে পিছন দিক থেকে একটা টিউব আছে, স্টেশন টিউব দিয়ে ভিতর দিয়ে কানে চলে যাবে। যদি কানে চলে যায় তাহলে তার কানে ইনফেকশন হবে। এবং ছোট বাচ্চাদের ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন হচ্ছে কানের ইনফেকশন, গলা থেকে আসতে পারে। ইভেন সেখানে কান পাকা হতে পারে, কানে অ্যাকিউট ইনফেকশন হয়ে কানের পর্দা ফুটো হয়ে পানি পুজ আসতে পারে। আবার আল্লাহ মাফ করুক, অনেক সময় সিভিয়ার অ্যাকুট টনসিলাইটিস থেকে নাকে ইনফেকশন হলো, সেটা যদি আল্লাহ মাফ করুক, যদি সেখান থেকে রাইনাইটিস থেকে সাইনোসাইটিস থেকে ভিতরে চলে যায়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস বলে, অত্যন্ত জটিল এবং কঠিন, সেখান থেকে একেবারে এটা ব্রেনের ভিতরেও ছড়াতে পারে। কখন কার কি হবে এটা নির্ভর করছে সে কি অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কি চিকিৎসা করছে, সেই মানুষের আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেজন্য আমরা টনসিল হলে আমরা অবহেলা করব না। টনসিলের সমস্যা হলে আমরা সুনির্দিষ্ট সুচিকিৎসা একজন নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, স্যার কিন্তু চমৎকার কিছু উপদেশ আপনাদেরকে দিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এগুলো অনুসরণ করবেন। স্যার, আমরা কিন্তু টনসিলেক্টমি বলে আসলে একটা অপারেশনের নাম জানি, যেখানে টনসিল কেটে ফেলে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে স্যার জানতে চাইবো কোন ক্ষেত্রে আসলে আমরা টনসিলেক্টমি আপনারা করে থাকেন, টনসিলের কোন পর্যায়ে টনসিলাইটিস হলে? ভেরি ভেরি গুড, $1,000,000 কোশ্চেন।
এখন আমরা তো এখন অনেক সিনিয়র হয়েছি, আমরা মাঝে মাঝে দেখে থাকি যে টনসিল হলে অনেকে শুধু অপারেশন করতে চাচ্ছে, টনসিলাইটিস হলেই অপারেশন। আমার বক্তব্য সুস্পষ্ট। আমি রাজ টিভির মাধ্যমে আমার প্রিয় দর্শকদের বলতে চাই, টনসিলের প্রদাহ, টনসিলাইটিস হলেই কিন্তু অপারেশন নয়। অপারেশনটা অনেক শেষ, লাস্ট চিকিৎসা। অনেক বুদ্ধি বিবেচনা করে আমরা টনসিলের অপারেশন করব, এবং সেটা হচ্ছে শেষ চিকিৎসা। সুতরাং টনসিলের সমস্যা হলো সাথে সাথে অপারেশন। আমরা বলি যে যদি একটা বাচ্চা বা মানুষের টনসিলটা অনেক বড় হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যদি বলতে পারি যে ইন্ডিকেশন টনসিল অপারেশনের, আমরা যখন ছাত্রদেরকে পড়াই, এমবিবিএস ছাত্রদেরকে পড়াই অথবা নাক কান গলা বিশেষজ্ঞদের যখন পড়াই, পোস্ট গ্রাজুয়েট ইএনটি ডাক্তারদেরকে পড়াই, আমরা বলি যে টনসিলেক্টমির 1 নম্বর ইন্ডিকেশন হচ্ছে যে হিউজলি এনলার্জ টনসিল কজিং মেকানিক্যাল প্রবলেম। এটাকে বলা হচ্ছে যে অর্থাৎ টনসিলটা কোনো কারণে অনেক অনেক বড় হয়ে গেছে, হা করলে দেখা যাচ্ছে বিশাল বিশাল টনসিল, যেটা তার একদম দৃশ্যমান এবং তার বিভিন্ন রকম খেতে সমস্যা করছে, বা একটু কথাটা কেমন একটু মাফল ভয়েস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মেকানিক্যাল প্রবলেম। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যদি একটা মানুষের বারবার প্রতিবার টনসিলের ইনফেকশন হয়, বারবার প্রতিবার, এই বারবার প্রতিবারটা আমাকে জাজ করতে হবে। বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন মানে লেখা হয়েছে। আমরা বলতে পারি যে কেউ বলছে রুল অফ 2, রুল অফ 3, রুল অফ 5, অর্থাৎ একই বছরে যদি একটা বাচ্চার 7 বার টনসিলের অ্যাটাক হয়, সেক্ষেত্রেও চিন্তা করতে পারি। আবার রুল অফ 3, দেখা গেল যে একটা বাচ্চা অ্যাটাক হচ্ছে বছরে 3 বার হলো, 3 বছর হয়ে গেল, এক একটা অ্যাটাকে সে 3 দিন কষ্ট পাচ্ছে, সেরকমও হতে পারে। বিভিন্ন রকম রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে অনেক বড় টনসিল, অনেক বড় টনসিল, হিউজলি এনলার্জ টনসিল কজিং মেকানিক্যাল প্রবলেম। নাম্বার 2 হচ্ছে ক্রনিক টনসিল, অর্থাৎ অনেকের বারবার টনসিলের সমস্যা হচ্ছে, প্রদাহ। নাম্বার 3 হচ্ছে যে যদি কোনো কারণে দুই দিকে তো টনসিল থাকে দুটো, একটা টনসিল কোনো কারণে অনেক বেশি ফুলে যায়, অর্থাৎ টনসিলের অ্যাটাকটা হচ্ছে একদিকে, টনসিলের হয়ে একটা হয়ে ওটা আমরা বলছি চারিদিকে, ওই টনসিলের চারিপাশে ছড়িয়ে পেরি টনসিলার অ্যাবসেস। পেরি মানে আশেপাশে, টনসিলের আশেপাশে অ্যাবসেস বা পুজের মতো তৈরি হচ্ছে, পেরি টনসিলার অ্যাবসেস। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই পুজ বা অ্যাবসেসটাকে কেটে আমরা পুজটা বের করে দেই। পরবর্তীতে সাধারণত 4 সপ্তাহ পরে আমরা টনসিল অপারেশন করে থাকি। আর একটা কথা আমি আসলে বলতে চাই না, সাধারণত আমরা আন্ডার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার দেখে পড়াই যে মাঝে মাঝে টনসিলে যদি একটা দিকে একটু বড় হয় এবং সন্দেহ থাকে যে এটা ক্যান্সার, কোন একটা এনলার্জ ইউনিল্যাটারালি এনলার্জ টনসিল উইথ সাসপিশন ফর ম্যালিগনেন্সি, অর্থাৎ যদি একটু আমার টনসিলে মনে হচ্ছে যে ওটা ক্যান্সারের সম্ভাবনা থাকে, ইন দ্যাট কেস আমরা ওটাকে ফেলে দিয়ে বায়োপসি করতে পাঠাই। এটা একটা। এই 4টা। আরো কিছু রয়েছে যেটা আমি আসলে, অনেক আছে তো, সাধারণ দর্শকের জন্য বলা দরকার। সাধারণ দর্শকের জন্য যারা জানবে তাদের মেইন কথা হচ্ছে টনসিল মানে অপারেশন নয়, সাবধান 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 থাকুন, সেটা আমি বলবো একটু পরে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। কারণ এই ব্যাপারটাই অনেকের আসলে পরিষ্কার থাকে না যে কখন আসলে টনসিলেক্টমি করার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে হয়তোবা ওরকম সিভিয়ার ইনফেকশন নেই, তারপরেও টনসিলেক্টমি করার সাজেশন দিয়ে দিচ্ছেন অনেকে। আমাদের আসলে স্যার এই প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে কেউ যাতে অপচিকিৎসার দ্বারস্থ না হয়, সুচিকিৎসাটা নিশ্চিত করাটাই আসলে আমাদের লক্ষ্য। এক্স্যাক্টলি, আমি তো এই জন্য রাজ টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যে তাদের প্রোগ্রামের মাধ্যমে নাক কান গলা, হার্ট, গাইনি, বিভিন্ন প্রত্যেকটা বিষয়ে তারা যে হেলথ রিলেটেড বিষয়গুলো আলোচনা করছে বিশেষজ্ঞদের সাথে নিয়ে, এতে করে আমাদের সাধারণ দর্শক উপকৃত হচ্ছে, সাথে আমাদের মেডিকেল স্টুডেন্টরা উপকৃত হয়, জুনিয়র ডাক্তাররা উপকৃত হয়। এটা খুবই ভালো। আর এই যে প্রোগ্রামটিকে সহযোগিতা করছে এসকে, বাংলাদেশের একটা স্বনামধন্য
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকে, তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা স্পন্সর করছে, তারা আমাদের এই মানুষের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তারা যে এগিয়ে এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের ওষুধ শুধু দেশেই নাই, এখন বিদেশে রপ্তানি হচ্ছে এবং গুণগত মান অবশ্যই ভালো, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু এখন আসলে শীতের মৌসুম চলে এসেছে, এই সময় ঠান্ডা কাশি অনেক বেড়ে যাবে, তো সেক্ষেত্রে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে সাবধানতা অবলম্বন করবার জন্য? ও আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। এখন তো শীতকাল চলে এসেছে, এখন আবহাওয়াটা ড্রাই হয়ে যাচ্ছে। এখন এই সময় আমাদের দেখা যাচ্ছে সর্দি, অ্যালার্জির সমস্যাটা বেড়ে যাবে, নাকের প্রবলেমটা বাড়বে, অ্যালার্জির প্রবলেম বেড়ে যাবে। সেই সাথে ঠান্ডা সর্দি থেকে গলায় যে ব্যথা বা টনসিলাইটিস বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আমরা ধুলোবালি অ্যাভয়েড করব, ঠান্ডা পানি বা ঠান্ডা খাওয়া অ্যাভয়েড করব, আইসক্রিম গুলো অ্যাভয়েড করব। বাচ্চাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আইসক্রিম। আমি আমার যারা টনসিলের রোগী থাকে, বাচ্চারা বা বড় আমরা, ঠিক আছে টনসিলাইটিস হলে যে একদম নিষিদ্ধ হয়ে যাবে আইসক্রিম তা না, হয়তো 2 সপ্তাহ পরে একটা আইসক্রিম খাবে, বাবা মার সামনেই খাবে, এরকম বলি। যেটা আরেকটা কথা বলতে চাচ্ছি যে অনেক সময় টনসিলের একটা যে টনসিলাইটিস হচ্ছে, সবসময় সেটা অনেক সময় প্রথমত একটা হালকা থাকে, হালকা থাকলে যদি প্রথমে একটু চিকিৎসা করা যায় তাহলে হয়তো সেটা আর বেশি দূর এগোয় না। সেই জন্য আমি মা বাবাদেরকে বা সবাইকে বলতে চাই যে গলায় একটু উসকুস করছে, হালকা ব্যথা অনুভূতি হচ্ছে, হা করে দেখুন একটু লাল লাল মনে হচ্ছে, হালকা লাল, তাহলে আপনারা অবশ্যই তখন যেটা করতে হবে প্রাথমিক ভাবে কুসুম গরম লবণ পানি দিয়ে গড়গড়া করতে হবে। যদি আরো ভালো হয়, বাজারে পাওয়া যায় মাত্র একটা জিনিস হচ্ছে 1% পভিডিন আয়োডিন সলিউশন, ছোট বোতল, বেশি দাম না, 35 টাকা হয়তো দাম। সে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ 2 চামচ ওষুধটা মিশিয়ে আমরা গলা গড়গড়া করবো প্রতিবার 10-15 মিনিট করে, 3 বেলা গড়গড়া করব। আমরা গরম দুধ খাবো, গরম চা খাবো, গরম কফি খাবো, গরম গরম খাবার খাবো, গরম স্যুপ খাবো, তাহলে আমাদের ঠান্ডাটা কমে আসবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটু হালকা ব্যথা হবে, একটু হালকা জ্বর, আমরা হয়তো প্যারাসিটামল ট্যাবলেট খাবো। একটু অ্যালার্জির ভাব মনে হচ্ছে, একটু হাঁচি কাশি হচ্ছে, আমরা একটা অ্যালার্জির একটা ওষুধ দিব। মন্টিলিউকাস গ্রুপের একটা ওষুধ আছে, বিল্টিন, না বিল্টিনটা অন্য একটা গ্রুপে, সেটা হচ্ছে বিলাস্টিন গ্রুপের ওষুধ, এটা নতুন ওষুধ। হুম, যেমন মন্টিলিউকাস গ্রুপের ওষুধ আছে লুমোনা, তেমনি আছে বিলাস্টিন গ্রুপের নতুন ওষুধ হচ্ছে বিল্টিন 20 মিলিগ্রাম, এটা আমরা একটা করে ওষুধ দিয়ে থাকি। আমরা এইসব ওষুধপত্র দিব, আর আমরা তাকে বলবো যে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। ইভেন ভোরবেলা উজু করতে গেলেও যেন কুসুম গরম পানি দিয়ে আমরা উজু করি, অজু গোসল করি, এই সমস্ত খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের প্রাথমিকভাবে আমরা টনসিল থেকে দূরে থাকতে পারি। আর রিগার্ডিং দ্য ওয়েদার চেঞ্জ, ঠান্ডা কোল্ড, আমরা এখন যদি মুখোশ পরি, মাস্ক পরি, মাস্ক পরলে যেমন আমাদের করোনা থেকে আমরা রক্ষা পাচ্ছি, তেমনি ভাবে আমরা মাস্ক পরলে ধুলোবালি থেকে, অ্যালার্জি থেকে রক্ষা পাচ্ছি। এবং আমি খেয়াল করে দেখেছি এই করোনার সময় আমাদের আসলে মাস্ক পরিধান করায় একটা উপকার পেয়েছি যে আমাদের অ্যালার্জির পরিমাণটা, অসুখের পরিমাণটা কমে গিয়েছে। সে সাথে কিন্তু হাত ধুতে হবে, হাতটাও পরিষ্কার করতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যদি একটা বাচ্চা আক্রান্ত হয়, অন্য বাচ্চারা যেন তার থেকে একটু সাবধানে থাকে, তাহলে আমরা হয়তো কিছুটা উপকার পেতে পারি, প্রিভেন্ট করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি অল্প সময় আমাদেরকে এত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্য দিয়ে দিয়েছেন। আশা করি দর্শকরা যদি এগুলো আসলে সত্যিকার অর্থে অনুসরণ করতে পারে, আমার মনে হয় কারোই আসলে আর এই যে দ্বিধা দ্বন্দ্ব বা অপচিকিৎসার দ্বারস্থ এতদিন হতেন, এগুলো থেকে তারা অনেকটাই দূরে থাকতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সচেতন করবার জন্য। এবং রাজ টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই আবারও স্যার। আপনি আমি অনেক অনেক ভালো আমি যদি থাকবেন। লাস্টে এমনিতে স্যার বলতে চাই আপনারও যে, একটু, জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শেষে বলতে চাই রাজ টিভি অত্যন্ত জনপ্রিয় একটি স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম। রাজ টিভির যে মূল কারিগর, স্বপ্ননায়ক, আমার প্রিয় ডাক্তার, আমার আমার প্রিয় এই, এবং সে সাথে অদিতি রয়েছে,
এবং নামটা মনে, এটা পরে কেটে দিও। ডক্টর বাসুদেব কুমার সাহা অদিতি, স্যার। দেখেছো দেখেছো আমার কি অবস্থা হলো, এটা কেটে দিও। স্যার আমি একটু সাহায্য রাজ করব টিভির মনে মূল মনে করতে। স্বপ্নদ্রষ্টা, এই যে তো চলে আসছে তো, রাজ টিভির মূল স্বপ্নদ্রষ্টা বা আমার প্রিয় ইএনটি ডাক্তার বাসুদেব এবং অদিতি প্লাস তোমরা সমস্ত মানে সাপোর্টিং টিম যে কাজ করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারাও যে সময় দিয়ে, তারা যে ইন্টারনেটে ব্যয় করে তারা যে আমাদের প্রোগ্রামগুলো শুনছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আমাদের স্পন্সর এসকেপকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি রাজ টিভির সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি, সেই সাথে আমার সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আবার আসবো, আবার কোনো একটা সময় কোনো একটা বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সেই পর্যন্ত আমাদের দেখা হবে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। স্যার আমরাও প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আরোগ্য লাভ করেন। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শেষ প্রিয় দর্শক শেষ প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম টনসিলাইটিস এবং আমাদের সাথে একজন অত্যন্ত গুণী চিকিৎসক ডক্টর শেখ নুরুল ফাত্তাহ রুমি স্যার ছিলেন, এবং স্যার কিন্তু অনেক সুন্দর করে টনসিলাইটিস এর কারণ, চিকিৎসা, প্রতিকার আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আশা করি আপনারা এগুলো অনুসরণ করবেন, অবশ্যই উপকৃত হবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি। এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও সচেতন হবার সুযোগ করে দিবেন। তো দর্শক আমাদের এই আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই স্কাই ফার্মাসিউটিক্যালস কে এবং বিলচিনকে। দর্শক আগামীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাষ্ট্রীয় সঙ্গে থাকবেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.